রাতের আঁধার কাটিয়ে পৃথিবীর বুকে নেমে এসেছে এক স্নিগ্ধময় সকাল। সূর্যের আলোর পাশাপাশি রুমে ধেয়ে আসছে শীতল বাতাস। চার দেয়ালের প্রতিটি কোনায় কোনায় বাতাসের বিচরণ। হাওয়ার তালে কিছুটা নড়ছে আদ্রর কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো। লোকমুখের কথা ডাক্তারি পড়তে পড়তে মাথার অর্ধেক চুল খোয়াতে হয়, অথচ আদ্র নামক সুদর্শন যুবকের মাথায় চুলেরও কমতি নেই। মানুষটা পারফেক্ট সব দিক দিয়ে, এটা একটা ভুল, নিতান্তই ভুল বাক্য। পৃথিবীতে সবাই পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক দিয়ে ত্রুটির শূন্যতা থেকেই যায়, যেমন আদ্ররও আছে। দেখতে সুদর্শন হলেও তার রয়েছে চরম দুর্বলতা। তার দুর্বলতা একটা মেয়েকে কেন্দ্র করে। 28 বছরের এই সুদর্শন যুবকের দুর্বলতা 18 বছরের তুলিকে ঘিরে। হঠাৎ একটা দমকা হাওয়ায় রুমে সাদা পর্দাগুলো এলোমেলোভাবে উঠতে লাগলো। নিমিষেই সূর্যের কিরণ বিলুপ্ত হয়ে রুমটা হিম ঠান্ডায় পরিণত হলো। এক নজরে আদ্রর ঘুমন্ত চেহারায় দৃষ্টিপাত করে রেখেছিল তুলি। বাতাস এসে জ্বালাতন করায় না চেয়ে আদ্রর সামনে থেকে উঠতে হলো তার। ধীর পায়ে হেঁটে ব্যালকনির কাছে এসে কাচের দরজাটা লাগাতে নিলে বাতাসের দাপটে উঠতে লাগলো খোলা হালকা ভেজা চুল ও শাড়ির আঁচলটা। আকাশের দিকে তাকালো তুলি। আকাশ জুড়ে মেঘের খেলা। হয়তো আজ বৃষ্টি হবে, নয়তো আসবে কোনো প্রকাণ্ড ঝড়। তারই পূর্বাভাস দিয়ে যাচ্ছে কালো মেঘ ও এই দমকা হাওয়া। দরজার কাছে দাঁড়িয়ে চোখ বুজে নিল তুলি। বাতাস এসে চোখে মুখে দোলা দিয়ে যেতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির ঝলক। মনের কোণে ভেসে উঠল কিছু মুহূর্ত। আশ্চর্য, তুলির মন বিষাদে ছেয়ে যাচ্ছে না, কোনো তিক্ততাও তাকে গ্রাস করতে পারছে না। বিষাক্ত অনুভূতি হৃদয়পটে জমাট হতে অক্ষম। তুলির কাছে সবকিছুই নিছক সত্য, একটাই আদ্রর ভালোবাসা। তুলির ঠোঁট দুটো আলগা হয়ে এলো। মিনমিন স্বরে উচ্চারিত হলো, একটা আহত মন ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে কোনো এক বসন্তে আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছিলাম। অথচ আপনি বদলে দিয়েছেন সময়, ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলেছেন আমায়। আমার হৃৎপিণ্ডের প্রতিটি অংশে ছড়িয়ে দিয়েছেন অনুরাগের অনল। কাজ লাগিয়ে তুলি আদ্রর সামনে এসে বসলো। আদ্র গভীর ঘুমে মগ্ন। সারা রাত নেশার ঘরে থেকে এখন ঘুমানোরটাই স্বাভাবিক, কিন্তু যখন ঘুমটা ভাঙবে তখন কি মনে পড়বে আদ্রর সবকিছু? স্মৃতির পাতায় কি সজীব থাকবে কিছু সময়? নিঃশব্দহীন একটা নিঃশ্বাস ফেললো তুলি। ঠোঁটে প্রস্ফুটিত হাসি নিয়ে হাত বাড়িয়ে আদ্রর কপালের চুলগুলো সরিয়ে দিল। একটু নিচু হয়ে কপালে নিজের অধর ছোঁয়ালো গভীরভাবে। চোখে জড়ো হলো জল। আর মাত্র কিছু সময় পর সারা জীবনের জন্য দুজন বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। ঘুচে যাবে সাময়িক দূরত্ব। মাথা উঠিয়ে ঘড়ির দিকে তাকালো তুলি। 7টা বেজে গেছে। সবাই হয়তো ঘুম থেকে উঠে গেছে। বিয়ে বাড়ি বলে কথা। অবশ্য তুলি ফজরের সময় নিজের ঘরে গিয়েছিল একবার সবার চোখে ফাঁকি দিয়ে। এখন না গেলে পরিস্থিতি বিগড়ে যাবে, তাই উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়েও আরেকবার ফিরে তাকালো আদ্রর মুখের দিকে। অজানা কারণেই বুকটা হাহাকার করে উঠছে। তুলির ইচ্ছা করছে না তার ডাক্তার সাহেবের কাছ থেকে একটু দূরে যেতে, তবে যেতে তো হবেই। কিছু সময় পরেই তো বিয়ে, তারপর আমাদের জীবনের নতুন সূচনা ঘটবে। কথাটা বিড়বিড় করে বলেই হালকা হেসে বেরিয়ে এলো তুলি। চারদিকে নজর দিতেই দেখলো দোতলায় কেউ নেই, সবাই নিচে। হাফ ছেড়ে দরজাটা চাপিয়ে দ্রুত গতিতে পা ফেলে রুমে চলে আসলো। ঘুম থেকে দরফরিয়ে উঠলো আদ্র কিছু শোরগোলের আওয়াজে। কোনো দিকে না চেয়েই মাথাটা চেপে ধরে বসে পড়লো। প্রচন্ড ভার হয়ে আছে মাথাটা, সেই সাথে তীব্র ব্যথা। এমন তো কখনো হয়নি তার। কানে আবারও আওয়াজ এসে ভিড়তে মাথা তুলে চাইলো চারপাশে। সাগর, অন্তর, নিবিড় ভ্রুকুচকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে আদ্র বলে উঠলো, সমস্যা কি তোদের? সকাল সকাল এভাবে পাগলের মতো চেয়ে আছিস কেন? পর সাহেব ঘড়িতে তাকালেই দেখতে পাবেন 9টা বাজে, এখনো সকাল সকাল রয়ে যায়নি। কথাটা বলেই নিবিড়, সাগর, অন্ত হু করে হেসে উঠল। নিবিড় একটা বালিশ নিয়ে পাশে শুয়ে রসাত্মক কণ্ঠে বলে উঠল, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমাস না, ব্যাপার কি? আজকের কাজ গতকাল শেষ? নিবিড়ের মজার ছলে বলা রসাত্মক বাক্যটা শুনে বুকটা ধুপ করে উঠল আদ্রর। বাকি সবাই আরেক দফা হাসতে শুরু করলো। আদ্র কপাট রাগ দেখিয়ে বলল, আমি তোর বউয়ের বড় ভাই হই, ভুলে যাস না। তার আগে তুই আমার বন্ধু, আর বন্ধুর সাথে কথা বলতে সীমার প্রয়োজন নেই। এখন তোরা তিনটা বের হ আমার রুম থেকে, যে যার বউয়ের কাছে যা, আর আমাকেও ফ্রেশ হয়ে আমার বউয়ের কাছে যেতে দে। আদ্রর কথা শুনে চোখ ছোট ছোট করে চাইলো তিনজন। সাগর কপালে ভাঁজ ফেলে বলল, একটু পরেই তো বিয়ে ভাই, এখনই যেতে হবে তোর? যেতে হবে। যদি মাইর না খেতে চাস ফুট এখান থেকে। মায়ের খাওয়ার কথা শুনেই উঠে দাঁড়ালো অন্ত। যেতে যেতে বলল, পায়েল বোধহয় আমাকে ডাকছে, বেবির সেবা করতে হবে তো। সাগর ও নিবিড় একসাথে বলে উঠল, পায়েল বাঘিনী, অথচ তার বর ভেজা বেড়াল। দুজনে না পেরে চলে গেল রুম থেকে। ওরা যেতেই আদ্র বিছানা থেকে উঠে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। আদ্র স্পষ্ট মনে আছে জুস খেয়েছিল সে। খাওয়ার কিছু সময় বাদে তুলির সাথে দেখা করার জন্য বাড়ির ভেতরে এসেছিল। সামিরার উপস্থিতিও ঝাপসা হয়ে স্মৃতির পাতায় বিচরণ করছে। মাথার চুল টেনে মনে করার চেষ্টায় লেগে পড়লো আদ্র। তার মন টানছে অপ্রত্যাশিত কিছু ঘটেছে গত রাতে। বহু চেষ্টার পর মনের আরশিতে ভেসে উঠল তুলির চোখ বুজে থাকা শ্যামলী মুখশ্রীটা। থমকে গেল আদ্র, গলা শুকিয়ে এলো তার। হৃদয় নিংড়ানো ভয়ে চেপে ধরল আষ্টে পৃষ্ঠে। আয়নায় চোখ যেতেই মনের আশঙ্কাটা পরিণত হলো যন্ত্রণায়।
তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে এক লাফে তুলির বারান্দায় উপস্থিত হলো। পায়ের গতি বাড়িয়ে রুমে আসতেই চোখে পড়লো আয়নার সামনে কলাপাতার রঙের শাড়ি পরে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তড়িৎ বেগে তুলিকে ঘুরিয়ে নিজের সাথে চেপে ধরলো আদ্র। কাতর স্বরে এক নিঃশ্বাসে বলল, আমার মনে হচ্ছে আমি অপরাধ করে ফেলেছি তুলা, সত্যিই কি তাই? আদ্রর প্রশ্ন শুনে কেঁপে উঠল তুলির মনটা। হৃদয়ের উঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। আদ্র অধীর আগ্রহ নিয়ে করুণ চাহনি নিক্ষেপ করে রেখেছে উত্তরের আশায়। পারবে না তুলি জবাব দিতে। আজ যেন তুলি কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে। তুলিকে নিশ্চুপ দেখে আদ্র ধরা গলায় বলল, নীরবতা কি সত্যের প্রমাণ দিচ্ছে? আপনি কখনো অপরাধ করতে পারেন না আদ্র, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল তুলি। আদ্রর ভয় হচ্ছে। তুলির ছোট্ট মনের ভাবনা সে আজ কোনোভাবেই বুঝতে পারছে না। বুকের অসহনীয় পীড়ন নিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, তুমি আমার কাছ থেকে মুখ ফিরে নিবে না তো তুলা? আমার মনে হচ্ছে আমাদের মাঝে আর কিছু বলতে পারছে না আদ্র। তুলির গালে হাত রেখে বলল, জুসটা তুমি পাঠিয়েছিলে? আদ্রর এমন প্রশ্নে কিছুটা বিস্মিত হলো তুলি। সাবলীলভাবে জবাব দিল, আমি সামিরা আপুকে বলেছিলাম, উনি পাঠিয়েছেন। ব্যাস, যা বোঝার বুঝে গেল আদ্র। সামিরার উদ্দেশ্যে বেশ ঠাওর হয়েছে তার। ছলছল চোখে তাকিয়ে থাকা তুলির দিকে তাকাতেই আদ্রর অন্তরাত্মা কেঁপে উঠল। মেয়েটার চোখে মুখে লজ্জার ছাপ নেই আজ, যা আদ্রকে পোড়াচ্ছে ভীষণভাবে। তুলির ললাটের ঠোঁটের স্পর্শ দিয়ে কপালে কপাল ঠেকালো আদ্র। করুণ স্বরে বলে উঠল, যদি কিছু হয়েও থাকে তবে মুহূর্তগুলো অবৈধ ছিল না তুলা। আমি অপেক্ষা করব আরো একটাবার তোমাকে আপন করে নেওয়ার। তুলির মেহেদি রাঙা দুহাতে চুমু এঁকে আস্তে আস্তে দুহাত ছেড়ে দিতে লাগলো আদ্র। এক পলকে হাতের দিকে তাকিয়ে রইল তুলি। মনটা আনচান করছে আজ, বড্ড কু ডাকছে। ইচ্ছা করছে আদ্রর হাতটা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরতে। ধীরে ধীরে চলে গেল আদ্র। দরজার কড়া নাড়ার শব্দে ঘোরের সমাপ্তি ঘটল তুলির। খুলে দিতেই আমরিন, ইনশিতা, পায়েল, রিমি, ঝুমুকে দেখে মৃদু হাসল। আমরিনের হাতে বিয়ের বেনারসি, ঝুমুর হাতে নাস্তার প্লেট। নিঃশব্দে খাটে এসে বসলো তুলি। ঝুমু তুলির দিকে তাকিয়ে বলল, বাহ, গোসল করে নিয়েছো? বেশ ভালো হয়েছে। নাস্তা করতে তো নিচে যাওনি, এখন ঝটফট খেয়ে নাও। অলরেডি 10টা বেজে গেছে। সাজানো এখন থেকে শুরু করে দিতে হবে। নামাজের পরেই তো বিয়ের কার্য সম্পূর্ণ করা হবে। তুলি সায়জা নিয়ে খেয়ে নিল। আমরিন তুলির চুলগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। একটু পর পার্লারের মেয়েরা চলে আসবে। পায়েল, রিমি সবার সাথে টুকটাক কথা বলতেই কেটে গেল কিছু সময়। সায়রা বেগম পার্লারের মেয়েগুলোকে রুমে নিয়ে আসে বাকি সবাইকে তাড়া দিল রেডি হওয়ার জন্য। যাওয়ার আগে তুলির থুতনিতে হাত রেখে মেয়ে দুটোর উদ্দেশ্যে বলে গেলেন, আমার মাটাকে এত সুন্দর করে সাজাবে যেন আমার ছেলে চোখের পলক ফেলতেই ভুলে যায়। হবু শাশুড়ির মুখে এমন কথা শুনে লজ্জায় কাটা দিয়ে উঠল তুলির সারা শরীর। মাথা নত রেখেই লাজুক হাসি হাসলো। সবাই চলে গেল রুম থেকে। মেয়েগুলোকে বসিয়ে ওয়াশরুমে এসে মুখ ধুয়ে নিল তুলি। আদ্রকে অনুশোচনায় ভুগতে দিবে না সে। বিয়েটা হয়ে গেলেই বলে দিবে সব। লাল বেনারসিটা পরিয়ে তুলিকে সাজিয়ে দিয়ে বের হয়ে গেল মেয়ে দুটো। নিজেকে আয়নায় দেখে অভিভূত হলো তুলি। লাল বেনারসি তো আগেও গায়ে জড়িয়েছে, এতটা মন তো কাড়েনি তার। তবে আজ কেন নিজেকে নিজের কাছেই ভালো লাগছে তুলির। বেনারসিটা আদ্রের পছন্দের বলে কি এমন? শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তুলির। কখন আদ্রকে দেখাবে নিজের এই রূপটা? আদ্রকে অপেক্ষা করাতে খুব খারাপ লাগছে তার। সে যে নিজেও ভীষণ অস্থির এক পলক তার ডাক্তার সাহেবকে সাদা শেরওয়ানিতে দেখার। আলতো হেসে চোখ বন্ধ করতেই কারোর প্রতিচ্ছবি ভেসে উঠল মনের আঙিনায়। খুশিতে আত্মহারা হয়ে উঠল তুলি। শাড়িটা আঁকড়ে ধরে এগিয়ে যেতেই যেন ধোঁয়াশায় হারিয়ে গেল মানুষটা। আটকে উঠল তুলি। দু চোখ খুলে সামনে রাখা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। এটা ভ্রম ছিল। আদ্রকে নিয়ে অধিক ভাবার কারণেই হয়তো কোনো কল্পনায় হারিয়ে গিয়েছিল। নামাজ শেষে সবাই একত্রিত হলো বাগানের স্টেজ করার দিকটায়। খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। কনে ও বরের বাড়ি এক হলেও তুলির বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাইয়ের কাছ থেকে পই পই করে গেটের টাকা আদায় করছে আমরিন। স্টেজের পাতলা পর্দা দেওয়া একপাশে আদ্র বসলো। নিজের হাতের কাগজটা এগিয়ে দিল কাজী সাহেবের দিকে। কাজী সাহেব কাগজটার দিকে চেয়ে হালকা হাসলেন। সাদা শেরওয়ানিতে আদ্র সবার নজর কাড়াতে সক্ষম, কিন্তু সে যে অপেক্ষায় আছে তার তুলাকে লাল বেনারসিতে দেখার। ইচ্ছেতে করছে নিজে গিয়ে কোলে করে নিয়ে আসতে, কিন্তু এতে তো তার তুলা লজ্জায় মরেই যাবে। সেটা ভেবেই আদ্রর ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো মুগ্ধ হাসি। কল্পনায় এঁকে নিল তুলির লজ্জারাঙা বধূবেশী মুখটা। অবশেষে আজ দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটতে চলেছে। আরও একবার প্রাপ্তির খাতায় নাম লেখাতে যাচ্ছে। রাদীপ সাহেব আমরিনকে আদেশ করলেন তুলিকে নিয়ে আসার জন্য। খুশিতে গদগদ হয়ে বাড়ির ভেতরে পা বাড়ালো আমরিন। একবার দেখে এসেছিল তুলিকে, তারপর আর যাওয়া হয়নি। শাড়ির কুচিগুলো ধরে তুলির রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ঠেলে ভেতরে ঢুকে পুরো স্তব্ধ হয়ে গেল। মাঝরাতে ঢিলা একটা টি শার্ট পরে খালি গায়ে হুড়মুড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আদ্র। ছেলেকে এভাবে বেরিয়ে যেতে দেখে বুকটা কেঁপে উঠল রাদীপ সাহেবের। চোখে টলটল করতে লাগলো জল। চশমাটা খুলে চোখের পানি মুছে মেয়ের রুমের সামনে এসে দাঁড়ালেন তিনি। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে ঘুম ছুটে গেল আমরিনের। কিছুক্ষণ আগেই চোখ লেগেছিল। আজকাল এই বাড়ির কারো চোখে ঘুম সহজে ধরা দেয় না। এই বুঝি আবারও ঘটে গেল কোনো অঘটন।
গলায় ওড়নাটা জড়িয়ে দ্রুতগতিতে ছুটে এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই বাবার অসহায় মুখটা দেখে কেঁপে উঠল অন্তরাত্মাটা। রাদীপ সাহেব ভেজা কণ্ঠে বলে উঠলেন, আমি নিরুপায় রে মা, এত রাতে তোদের জাগাতে খারাপ লাগলেও বাধ্য হলাম। আমার ছেলেটা আবারও বেরিয়ে গেছে। নিবিড়কে বলবে একটু আমার সাথে ওর পিছু যাওয়ার জন্য। আমার একার পক্ষে যে ওকে আটকানো সম্ভব না। নিবিড় ঘুম ঘুম চোখে বড় বড় পা ফেলে বেরিয়ে এলো। চিন্তিত মুখে বলল, তাড়াতাড়ি চলুন বাবা, দেরি করলে ওকে খুঁজে পেতে কষ্ট হবে। হ্যাঁ চলো। রাদীপ সাহেব ও নিবিড় তাড়াতাড়ি করে হাতের টর্চ নিয়ে চলে গেলেন। আমরিন সেদিকে চেয়ে থেকে ডুকরে কেঁদে উঠল। বিড়বিড় করে বলল, কেন তুলি, কেন এমন করলি তুই? কেন আমার ভাইকে জ্যান্ত লাশ বানিয়ে হারিয়ে গেলি? এত ভালোবাসার এমন প্রতিদান দিতে পারলি তুই? কে জানতো তোর ছোট্ট চঞ্চল মনের আড়ালে এত নিষ্ঠুরতা লুকিয়েছিল। নিবিড় ও রাদীপ সাহেব দৌড়াতে দৌড়াতে কিছু দূর আসতেই আদ্রকে দেখতে পেল। হাঁফিয়ে উঠছেন তিনি। এই বয়সে ছেলের এত কষ্ট তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। প্রতিনিয়ত নিজের ছেলেকে চক্ষুদয়ের সামনে ধুকে ধুকে মরতে দেখার মতো কষ্ট ওনার মনটাকে বিষিয়ে দিচ্ছে। সুখের সময়গুলো বোধহয় তার জীবন থেকে হারিয়ে গেছে। আদ্র অনবরত ফোন দিয়ে যাচ্ছে কাউকে, চোখে মুখে রাগের ছাপ। নিবিড় গিয়ে পাশে দাঁড়াতেই বিরক্তিতে ভ্রু কুঁচকাল। তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলে উঠল, মাঝরাতেও শান্তি দিবি না তোরা? আবার চলে এলি? পাগল পেয়েছিস আমাকে? সবসময় পিছু কেন নিচ্ছিস? আমার শান্তি চাই, শান্তি। কেঁপে উঠল নিবিড়ের হৃদয়টা। ল্যাম্পপোস্টের আলোয় আদ্রর বিরক্ত মাখা চেহারাটা দেখে আজ ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার। একটা মানুষ কতটা অসুখী হলে এমন শান্তির জন্য আকুল আবেদন করে থাকে। একটা মানুষ কতটা অসুখী হলে একটু শান্তির জন্য আকুল আবেদন করে তা আজ ভালোই বুঝতে পারছে নিবিড়। মেডিকেল কলেজের দুর্দান্ত মেধাবী সুদর্শন ছেলেটা বর্তমান পরিস্থিতি দেখলে কে বলবে সে একজন বেস্ট হার্ট সার্জন, একজন সুখী মানুষ ছিল। যেই ছেলে নিজের হার্টকেই সুস্থ রাখতে পারেনি সে আর অন্যের চিকিৎসা কিভাবে করবে? তাই তো ছেড়ে দিয়েছে ডাক্তারি পেশা। নিবিড়ের তো চোখগুলো দেখলেই ভয় হয়। নির্ঘুম কাটানো নীলবর্ণের চোখ দুটো এখন সর্বদাই লাল রঙে ছেয়ে থাকে, কারণ নীলাভ চোখে মুগ্ধ হওয়া মেয়েটা আজ আর মুগ্ধ হওয়ার জন্য ছুটে আসে না। নিবিড় উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে বলল, বাসায় চল আদ্র, রাত 2টো বাজে। এত রাতে তুই তুলি ভাবিকে খুঁজে পাবি না। খুঁজলে অবশ্যই পাবো। তোরাই তো আমার তুলাকে আমায় খুঁজতে বাধা দিচ্ছিস। আমি আমার তুলাকে ঠিকই খুঁজে বের করব। নিবিড়ের চোখের কোণে জমে থাকা জলটা গড়িয়ে পড়ল। শার্টের হাতা দিয়ে মুছে ধরা গলায় বলে উঠল, আর কত খুঁজবি আদ্র? 4 মাস ধরেই তো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিস। কখনো কুমিল্লা যাচ্ছিস, আবার ঢাকা ফিরে আসছিস, তো কখনো ঢাকার অলিতে গলিতে হেঁটে বেড়াচ্ছিস। কতশো লোক লাগিয়ে রেখেছিস ভাবিকে খোঁজার জন্য, তবুও কেন এত অস্থির হয়ে পড়ছিস? রাত বিরেতে কেন খোঁজার জন্য পাগলামি করছিস? ফিরে চল ভাই, একবার তাকিয়ে দেখ তোর বৃদ্ধ বাবার দিকে। লোকটা তোর জন্য ছুটে এসেছে। তোর কষ্ট আমাদের ঘুমোতে দেয় না, আমাদের বুকটা ফেটে যায় আদ্র। আমরা সবাই মিলে তো খুঁজছি। যেই মানুষটা ইচ্ছা করে হারিয়ে যায় পৃথিবীতে তাকে খুঁজে বের করা খুবই কঠিন আদ্র। নিবিড়ের দিকে এক পলক চেয়ে রাদীপ সাহেবের ছলছল চোখে দৃষ্টি রাখলো আদ্র। আচমকাই ওনার পা জড়িয়ে বসে পড়লো রাস্তায়। চমকে উঠলেন রাদীপ সাহেব। নিমিষেই হার্টের ব্যথাটা বেড়ে গেল। আদ্র কণ্ঠে আকুলতা নিয়ে বলে উঠল, বাবা, জীবনে একবার আপনার সামনে কেঁদেছিলাম তুলিকে পাওয়ার জন্য। আজ আপনার পা জড়িয়ে আমার খুব কাঁদতে ইচ্ছা করছে, বায়না করতে ইচ্ছা করছে, একটু সুখ একটু শান্তি এনে দিবেন বাবা। আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। আমার দমটা বন্ধ হয়ে আসে, অসহনীয় পীড়ন হয়, আমি ঘুমাতে পারি না। তুলিকে পেলে সব ঠিক হয়ে যাবে। আমি সুস্থ হয়ে যাব। আমার কিছু চাই না, শুধু একটুখানি স্বস্তি চাই। আমার তুলিকে চাই। স্যান্ডেল পরা পায়ে তরল কিছুর স্পর্শ অনুভব করতে রাদীপ সাহেব হু হু করে কেঁদে দিলেন। নিজেকে শক্ত রাখতে পারলেন না তিনি। পারলেন না ছেলের চোখে জল দেখে আজ কঠোর থাকতে। একটা সময় ছেলের চোখে জল দেখেও কঠোর থেকেছিলেন। আজ শত চেষ্টা করেও ছেলের জন্য মেয়েটাকে এনে দিতে পারছেন না তিনি হাঁটু মুড়ে বসতেই নিবিড় এগিয়ে এলো। আদ্রর কোনো হেলদোল নেই, একদম নির্জীব হয়ে আছে। আতকে উঠল নিবিড়। রাদীপ সাহেবের বাহুতে হাত রেখে বলে উঠল, বাবা, এখনই আদ্রকে হসপিটালে নিতে হবে। ওকে স্বাভাবিক লাগছে না। আমি আমরিনকে ফোন দিচ্ছি গাড়ি নিয়ে আসার জন্য। রাদীপ সাহেব আদ্রর বাহু ঝাঁকালো। চোখ মুখ খিচে মূর্তির ন্যায় বসে আছে আদ্র। আতঙ্ক ছড়িয়ে গেল রাদীপ সাহেবের মনের ভেতর। ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। হাসপাতালের করিডোরে বসে আছে সবাই। সায়রা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। সাগরের হাতটা ধরে নিঃশব্দে চোখের জল ফেলছে রাইসা। সাগরের হাতটা ধরে নিঃশব্দে চোখের জল ফেলছে রিমি। মাঝরাতেও ঘুম নেই কারো চোখে। আদ্রর জন্য ছুটে এসেছে সবাই। 5 মাসের অন্তঃসত্ত্বা পায়েল শাশুড়ির শতবাধার পরও ছুটে এসেছে অন্তকে নিয়ে প্রাণের বন্ধুর জন্য। অন্তর হাতটা ধরে বুকে মাথা রেখে নীরবে কাঁদছে সে।
কেন তুলি চলে গেল, কোথায় হারিয়ে গেল আদ্রকে এত ভালোবেসে? থাকলে হয়তো আজ পরিস্থিতিটা অন্যরকম হতো। আমরিন দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে ফেলল। স্মৃতির পাতায় ভেসে উঠল প্রকাণ্ড ঝড় ওঠা সেই দিনটার কথা। আমরিনকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে উঠে দাঁড়ালো আদ্র। শাড়ি বেজিয়ে পড়ে যেতে নিলে সামনে নিল নিবিড়। আমরিন হাঁপাতে হাঁপাতে আদ্রর হাতে একটা কাগজ দিল। সবাই আতঙ্কিত চোখে চেয়ে আমরিনের দিকে। আদ্র কাগজটা মেলে পড়তে শুরু করলো। ক্ষমা করে দিবেন আদ্র, আমার পক্ষে আপনাকে বিয়ে করাটা কোনোভাবেই সম্ভব না, তাই পালিয়ে যেতে বাধ্য হলাম। নতুন একটা জীবন শুরু করার অনুরোধ রইল নতুন কাউকে নিয়ে। লেখাগুলো পড়ে স্তব্ধ হয়ে গেল আদ্র। নিমিষেই মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। পুরো দুনিয়াটা হঠাৎ করে এলোমেলো হয়ে যাচ্ছে। হৃদয়ে শীতল স্রোতের বদলে রক্তক্ষরণ হচ্ছে। কাগজটা হাতের মুঠোয় নিয়ে পাগলের মতো তুলির রুমে ছুটে আসলো। ওয়াশরুম, ব্যালকনি, পুরো বাড়ি আনাচে কানাচে খুঁজেও তুলির কোনো অস্তিত্ব পেল না। হাঁটু গেড়ে গগনবিদারী চিৎকার করে উঠল আদ্র। কয়েক মিনিটের ব্যবধানে ধূলিসাৎ হয়ে গেল এত বছরের জমানো সব স্বপ্ন। তুলি পালিয়ে গেছে এটা কোনো ক্রমেই কেউ বিশ্বাস করতে পারছে না। ভাইকে চিৎকার করতে দেখে কেঁদে দিল ইনশিতা, আমরিন। রিমি তো আজ আনন্দের অশ্রু দেখতে চেয়েছিল, তবে আদ্রর চোখে কেন বিষাদের জল। হাসি খুশি বিয়ে বাড়িটা নীরবতায় ছেয়ে গেল। আহান ঝুমো স্তম্ভিত। আচমকা আদ্র উঠে এসে সামিরার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। মাটিতে ছিটকে পড়ল সামিরা। ব্যথায় কুকড়ে উঠল সে। রনক, ইনশিতা সহ সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল। দৌড়ে গিয়ে ইনশিতা সামিরাকে তুলতেই আদ্র ইনশিতাকে সরিয়ে সামিরাকে টেনে সবার সামনে ছুঁড়ে ফেলল। রনক এগিয়ে আসতেই রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো। দমে গেল রনক। আতঙ্কিত স্বরে প্রশ্ন করল, সামিরা কি করেছে ভাই? আদ্রর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। সামিরার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, তুই কি ভেবেছিস তুলিকে সরিয়ে দিলে আমি তোকে বিয়ে করে নিব? কান খুলে শুনে রাখ, তুলি আমার বউ। কাবিননামায় স্বাক্ষর করে অনেক আগেই ওকে আমি নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে নিয়েছি। তোর সব চেষ্টা বৃথা। নাকি ম্যারিড ছেলেকেও বিয়ে করতে চাস তুই? আদ্রর কথা শুনে সবাই অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এটা জেনে আদ্র আগেই বিয়ে করে নিয়েছে। রাদীপ সাহেব একটুও চমকালেন না, তিনি বিষয়টা জানতেন। সামিরা ভয়ার্ত চোখে চেয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, আমি তুলিকে কিছু করিনি আদ্র। রাগটা দ্বিগুণে পরিণত হলো। হাঁটু গেড়ে হাতের ছুরিটা দিয়ে সামিরার হাতে আঁচড় কাটতেই চিৎকার করে কেঁদে উঠল সামিরা। রনক এগিয়ে এসে বোনকে আগলে নিল। কপাট রাগ দেখিয়ে বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি আদ্র ভাই, কি করছেন এসব? হ্যাঁ, হয়ে গেছি আমি পাগল। তোর বোনকে বল আমার বউকে বের করে দিতে, নয়তো আজর লাশ ফেলবো এখানে। তুই জানিস তোর বোন কাল আমার শরবতে অ্যালকোহল মিশিয়ে আমার সাথে অবৈধভাবে মিলিত হওয়ার ফোন দিয়ে এঁটেছিল। আমাকে ও তুলিকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। আমার তুলি ঠিক সামলে নিয়েছে। ও কখনো আমাকে ছেড়ে যেতে পারে না। আমি ওর অস্তিত্বে মিশে আছি। আমাকে ছাড়া ও বাঁচবে না। তোর বোনকে বল আমার তুলিকে ফিরিয়ে দিতে। বিষিয়ে উঠল রনকের মনটা। সেই সাথে বিমূর্ত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। রনক সামিরার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আদ্র ভাই যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমি তুলিকে কিডন্যাপ করি নেই ভাইয়া। তুলি কোথায় আমি কিছুই জানি না। সাথে সাথেই সামিরার গালে থাপ্পড় বসিয়ে দিল রনক। একটা মেরে ক্ষান্ত হয়নি সে। পরপর আরো দুটো থাপ্পড় বসিয়ে আদ্র হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন ভাই। সামিরা হয়তো সত্যি বলছে, তুলি ভাবি কোথায় হয়তো জানে না। সামিরা নত মস্তিষ্কে কাঁদতে কাঁদতে বলে উঠল, কাল আমার উদ্দেশ্য খারাপ ছিল, কিন্তু আমি সত্যি বলছি আমি তুলিকে কিছু করিনি। তুমি যা শাস্তি দিবে মাথা মেতে নিব, কিন্তু তুলিকে এনে দেওয়া আমার পক্ষে সম্ভব না। ও কোথায় আমার জানা নেই। কথা না বাড়িয়ে আদ্র বেরিয়ে পড়লো তুলির খোঁজে। আহান, রনক, অন্ত, সাগর, নিবিড় সবাই মিলেও খুঁজে পেল না তুলিকে। আদ্র সোর্স ব্যবহার করেও তুলির কোনো হদিশ পেল না। তুলিবিহীন ধুধুর মরুভূমি পৃথিবীটা আদ্রর কাছে। পৃথিবীর সব রং যেন বিবর্ণ হয়ে গেছে, পরিণত হয়েছে ধূসর কিংবা সাদা কালোতে। মেঘে ছেয়ে গেছে তারার মেলায় মুখারিত হয়ে থাকা আকাশটা। ঘুম হারাম করে প্রতিটা দিন, প্রতিটি মুহূর্ত শান্তির খুঁজে ছুটে বেড়াচ্ছে সে। সেখানে প্রিয় মানুষটা হারিয়ে গেলে ছেলেরা সন্ন্যাসীর রূপ ধারণ করে, মাদকাসক্ত হয়ে পড়ে। সেখানে আদ্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে মোনাজাতে তার তুলাকি চেয়ে যাচ্ছে। সবার ভালোবাসার ধরন আলাদা। কেউ কেউ হারিয়ে অতিশোকে পাথর হয়ে যায়, আবার কেউ কেউ পাথর সব যন্ত্রণা নিয়েও ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যায়। আদ্রর দুর্বলতা আদ্রকে গ্রাস করেই নিল। তুলি শুধু নিজে যায়নি, নিয়ে গেছে আদ্রর বেঁচে থাকার অবলম্বনটুকু। ডাক্তার বেরিয়ে আসতেই নিবিড় এগিয়ে গেল। ডাক্তার ইস্তিয়াক চিন্তিত মুখে বললেন, কতবার বলেছি ডক্টর আদ্র আফনাফ যেন কোনো স্ট্রেস না নেয়। উনি আমার কথা একদমই শুনছেন না। উনি একজন হার্ট সার্জন, ওনার হার্ট সম্পর্কে বেটার ধারণা আছে, তবুও কেন উনি এমন করছে বুঝতে পারছি না। উনি নিজেও জানেন এমন চলতে থাকলে একসময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যেতে পারেন। কথাটা বলেই সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লেন ডক্টর ইস্তিয়াক।
সায়রা বেগম সবটুকু শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। ওনার খুব অভিমান জমেছে তুলির প্রতি। এত করে বলেও কিভাবে পারলো মেয়েটা তার ছেলেকে ছেড়ে যেতে। নিবিড় করুণ স্বরে বলল, আমরা ভেতরে যেতে পারি? হ্যাঁ, আসুন। সায়রা বেগম ও রাদীপ সাহেবকে নিয়ে আমরিন ও নিবিড় কেবিনে গেল। সবাইকে দেখে মৃদু হাসলো আদ্র। সায়রা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল, সামান্য একটু বুকের বাঁ পাশটা ব্যথা করছিল। তোমার পুত্রবধূ ফিরে আসলে ঠিক এটার উপশম হয়ে যাবে। আদ্রর হাতটা ধরে হাউমাউ করে কেঁদে দিলেন সায়রা বেগম। ডক্টর ইশতিয়াক কিছুটা সাহস জুগিয়ে বললেন, আমার মনে হয় কি উনি বেঁচে নেই, নয়তো এত খোঁজার পরও কি আপনারা পেতেন না? ধপ করে আগুন জ্বলে উঠল আদ্রর মস্তিষ্কে। চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো হৃৎপিণ্ড। চোখের রাগের ছাপ স্পষ্ট। আটকে উঠল নিবিড় ও আমরিন। আদ্র দাঁতে দাঁত চেপে আওয়াজ করে বলে উঠল, আমার বউ বেঁচে আছে। অভিমান করেছে হয়তো আমার উপর, তাই লুকিয়ে থাকছে। আমি জানি আমি ওকে খুঁজে বের করে যখন অভিমান ভাঙাবো তখন খুশিতে আত্মহারা হয়ে উঠবে। আমার বুকে মাথা এলিয়ে বলবে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম ডাক্তার সাহেব। লেখক হিসেবে আপনার জীবন কাহিনী জানার খুব ইচ্ছা মিস শ্যামবর্ণা। আমার তো মনে হয় আপনার জীবন কাহিনীটা বেশ ইন্টারেস্টিং হবে এবং তা নিয়ে আমি সুন্দর একটা উপন্যাস রচিত করতে পারবো। পুরুষেরই সাবলীল কণ্ঠ শুনে মাথায় ওড়নাটা ভালোভাবে টেনে নিল জানালার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটা। তারপর সম্মুখে দূরত্ব রেখে দাঁড়ানো ছেলেটার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে চাইল। ছেলেটার দিকে এক পলক চেয়ে বাহিরের পুকুরের পানিতে দৃষ্টি নিবদ্ধ করলো। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, আমি তুলি। বিয়ের আসর থেকে পালিয়ে এসে আপনাদের সাথে দেখা হওয়া, আপনাদের এনজিওতে ছোট্ট একটা চাকরি পাওয়া দয়ের খাতিরে, ব্যাস এতটুকুই আমার জীবন। মৃদু হাসলো ছেলেটা। বাহিরে দৃষ্টি রেখে বিরমিত স্বরে বলল, আমি তো আপনার 18 বছরের জীবন কাহিনী জানতে চাইছি। বিয়ের আসর থেকে পালিয়ে আসার কারণ শুধু কি বর্তমান পরিস্থিতির সম্পর্কে অবগত ছিলেন বলে, নাকি হবু বড় খারাপ ছিল? হুহু করে কেঁদে উঠল তুলির মনটা। গলায় কঠোরতা রেখে তুলি জবাব দিল, উনার মতো ছেলে হয়তো আপনি লাখে একটাও খুঁজে পাবেন না, আর না কোনো মেয়ে আমার মতো ভালোবাসা পাবে। তাহলে পালিয়ে এলেন কেন? যারা এতটা প্রশংসা করছেন, এতটা ভালোবেসেছেন, তার কাছে কি একবারও বলতে পারলে না সবটা খুলে? তার কি জানার অধিকার ছিল না? জানার চেয়ে ভালো থাকার অধিকার ছিল তার। তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তার মনটা। আমাকে কোনো ক্রমেই ছাড়তো না, তবে প্রতিটা মুহূর্তে মরণ যন্ত্রণা পেত। সময়ের স্রোতে একসময় তার জীবনটাই বরবাদ হয়ে যেত। যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তার এত সুন্দর জীবনটা আমি কিভাবে নষ্ট করে দিতাম? আপনার কি মনে হয় এখন আপনাকে যারা ভালো আছে? দু চোখ বুঝে এলো তুলির। প্রশ্নটা হৃদয়পটে বিচরণ করতে লাগলো, আঘাত করতে লাগলো অনবরত। কে জানতো তার 18 বছরের জীবনে এত কিছু ঘটে যাবে, যাকে ছাড়া এক মুহূর্তও নিজেকে কল্পনা করতে পারতো না। পাগলামি করতো তাকে ছেড়ে 4টা মাস থাকতে হবে। ভালো নেই আমি ডাক্তার সাহেব। শরীরে বাসা বাঁধা অসুখের চেয়ে আমার মনের অসুখটা প্রখর। প্রতিটা মুহূর্তে মরণ যন্ত্রণা অনুভব হয় আপনাকে ছাড়া। মাঝে মাঝে মনে হয় বিলীন হয়ে গেছে আমার ভিতরকার অস্তিত্ব। তবুও আপনার দেওয়া ভালোবাসা নিয়ে বাধ্য হয়ে বেঁচে আছি আমি। জানি না আর কতদিন অথবা কত মিনিট শ্বাস প্রশ্বাস নিতে পারবো। মনের কথাগুলো মনে চেপে রেখেই তুলি দুর্বল গলায় বলে উঠল, ভালো নেই উনিও, তবে সময়ের ব্যবধানে একসময় নতুন একটা জীবন তো শুরু করতে পারবেন। আচ্ছা, রিমাপু আসবে না? ছেলেটা মুচকি হাসলো, মাথা চুলকে বলল, আসবে, কিন্তু বুঝেনি তো পালিয়ে বিয়ে করে ফেলেছি, তাই শ্বশুর আব্বা বড্ড ক্ষেপে আছে। আমার বউটাকে বের হতেই দেয় না বাসা থেকে। তুলি আর কিছু বলল না। ছেলেটার নাম আরিয়ান, পেশায় একজন লেখক। ছোট্ট এই এনজিওটা সেও তার গার্লফ্রেন্ড মিলে খুলেছে, যে বর্তমানে তার জীবন সঙ্গিনী। বিয়ের আসর থেকে পালিয়ে কোনো দিকে যাওয়ার মতো নির্দিষ্ট স্থান ছিল না তুলির। উপায় না পেয়ে ট্রেন স্টেশনে এসে যেই ট্রেন পায় তাতেই উঠে পড়ে। ট্রেনেই পরিচয় আরিয়ান ও রিমের সাথে। জীবনের পুরোটা খুলে না বললেও রিমের কাছে পালিয়ে আসার কারণটা বলেছে। রিম অত্যাধিক মিশুক স্বভাবের একটা মেয়ে। নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল তুলিকে, কিন্তু তুলি যায়নি। তাই রিম তাদের এনজিওতেই থাকার ব্যবস্থা করে দিয়েছে। এনজিও দেখার দায়িত্ব দিয়েছে, সেই সাথে তুলির ভরণ পোষণের দায়িত্বও নিয়েছে। আরিয়ান তুলিকে হাসানোর জন্য মাঝে মাঝে মিস শ্যামবর্ণা নামে সম্বোধন করে। এই তুলি, অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? মাথা ঘুরে পড়ে যাবি তো। আতঙ্কিত কণ্ঠে কথাগুলো বলতে বলতে রিম তাড়াহুড়ো করে তুলির কাছে এসে দাঁড়ালো। হাতটা ধরে বিছানা নিয়ে বসিয়ে আরিয়ানের দিকে তীক্ষ্ণ নজরে চাইল। রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, তুমি জানো না ও ভীষণ অসুস্থ, তবুও ওকে দাঁড় করিয়ে রাখলে কেন? হ্যাঁ, অসুস্থ একটা মেয়ের সাথেও নিজের কাব্যিক কথার ঝুলি খুলতে হবে তোমার? আরিয়ান কিছু বলতে নিবে তার আগেই তুলি ধীরস্বরে বলল, কারো দোষ নেই আপু, আমার ভালো লাগছিল না, তাই জানালার কাছে দাঁড়িয়েছিলাম, তোমাদের অপেক্ষায় ছিলাম। তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমানতও বলতে পারো। আরিয়ান ও রিম অবাক চোখে চেয়ে রইল। তুলি বালিশের নিচ থেকে খামে ভর্তি একটা চিঠি এগিয়ে দিল রিমের দিকে। হালকা হেসে বলল, চিঠিটা আমার ডাক্তার সাহেবের কাছে পৌঁছে দিও আপু। এখন না, যখন সময় হবে। দীর্ঘ একটা শ্বাস ছাড়লো রিম। চোখ দুটোতে পানিতে টইটুম্বর হয়ে উঠছে তার। নিজের ফোনটাও ব্যাগ থেকে একটা সিম বের করে ফোনে লাগিয়ে এগিয়ে দিল তুলির দিকে। আলতো হেসে বলল,
তোর ডাক্তার সাহেব 2 দিন আগের রাত 2টোর দিকে এই নাম্বারে পাগলের মতো কল দিচ্ছিল, তাই উপায় না পেয়ে সিমটা খুলে ফেলি। এভাবে কতদিন ফোন দিয়ে কথা না বলে সেকেন্ডের জন্য ওনার বিষাদ মাখা কণ্ঠটা শুনবি। একটাবার কল দিয়ে কথা বল। এভাবে সবকিছু থেকে ওনাকে অজ্ঞাত রাখতে পারিস না তুলি। আমারই ওনার কণ্ঠ শুনে কষ্ট হয়। তোর কি হৃদয়টা একটুও কেঁপে উঠে না? চোখ ছাপিয়ে জল নেমে এলো তুলির 2 চোখ থেকে। ক্ষতবিক্ষত তো তার হৃৎপিণ্ড 4 মাস আগেই হয়ে গেছে। এখন সেই ক্ষত যেন নতুন করে তাজা হয়েছে। নিজের মনকে বেঁধে রাখতে চেয়েও অক্ষম। এখনো ইচ্ছা হয় ফিরে যেতে, আদ্রকে বুকে মাথা রেখে একটু শান্তি পেতে। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার খুব কষ্ট হয় আপু। চিৎকার করে বলতে ইচ্ছা করে কেউ যেন আমার আদ্রকে এনে দেয়। আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় ওনাকে ছাড়া। তুলা, চেনা স্বর, অতি প্রিয় সেই ডাক কর্ণকুহর হতেই চমকে উঠল তুলি। প্রচন্ড জোরে কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। বিস্মিত চোখে একবার রিমের দিকে তাকিয়ে মোবাইলের দিকে তাকালো। মুহূর্তেই গলা শুকিয়ে এলো। ওই পাশ থেকে আদ্রর স্বরে ভেসে আসছে কানে অনবরত। রিম কি তার সাথে বেমানি করলো, নাকি সে ছোট বোনের কষ্ট সহ্য করতে না পেরে এমন একটা পদক্ষেপ নিল? ভয়ে কলটা কেটে দিল তুলি। আদ্রর মুখে ফিরে পাওয়ার হাসি। নাম্বারটা থেকে গত 5 দিনে 3বার ফোন এসেছে। আদ্রর মনে কিছুটা সন্দেহ জেগেছিল এবং সেই নাম্বার ট্রেস করে তার লোক দিয়ে খুঁজ বের করেছে রিমকে। আজই ফোনে রিমের সাথে কথা হয়েছে তার। রেডি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে হচ্ছিল, তখনই ফোনটা বেজে উঠতেই নিজের অস্তিত্বের সন্ধান পেয়ে গেল নিশ্চিতভাবে। অসুস্থ ছেলেকে তাড়াহুড়ায় বেরিয়ে যেতে পিছু ডাকলো সায়রা বেগম, কিন্তু আদ্র থামলো না। গাড়িতে উঠতে উঠতে এতটুকু বলে গেল, তোমার পুত্রবধূ নিয়েই ফিরবো। কান্নায় ভেঙে পড়লেন তিনি। রাদীপ সাহেব নিবিড় আমরিনকে ফোন দিতে লাগলেন। আদ্র যতটা পারছে গাড়ি স্পিডে চালিয়ে এয়ারপোর্টে পৌঁছালো। সন্দেহের ভিত্তিতেই সে টিকিট কনফার্ম করে রেখেছিল। তুলি চোখের জল ফেলতে ফেলতে রিমের দিকে চেয়ে বলে উঠল, এটা তুমি কি করলে আপু? তুমি ওনাকে চিনো না, এখনই ছুটে আসবে পাগলের মতো। কি করলে এটা? আমাকে এই অবস্থায় দেখলে সইতে পারবে না উনি। এমনিতেই তো পাগল হয়ে যাচ্ছিল তোকে ছাড়া। আমি আর কোনো কথা শুনছি না তুলি। 4টা মাস দমিয়ে রেখেছিস আমাদের। এই 4 মাসে আমরা তোর মায়ায় এভাবে জড়িয়ে গিয়েছি, আর যে মানুষটা এতগুলো বছর ধরে তোকে ভালোবাসে তার অবস্থা, চলেই তো যাবি, তাকে এক পলক দেখে না হয় বিদায় হ। কথাগুলো বলেই অভিমানে মুখ ফিরিয়ে নিল রিম। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। বুক ফেটে কান্না আসছে তার তুলির জন্য। তুলির মনে ভয় নিয়ে জড়সড় হয়ে বসে রইল। তবে কি শেষ পর্যন্ত মুখোমুখি হতেই হবে আদ্রর? সকাল পেরিয়ে বিকেল। বিকেল বললে ভুল হবে, তাও শেষ হবার পথে। নীলচে আকাশে হালকা রক্তিম আভা ফুটে উঠেছে। দুরু দুরু বুক নিয়ে তুলি বসে আছে। সত্যিই আদ্র আপনি আসবেন? আচ্ছা আচ্ছা, আমি কি জবাব দিব আপনাকে? কথাগুলো গুছিয়ে নিচ্ছি মনে, তবুও কেন বারবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমি পারবো তো আপনাকে সব বলতে, নাকি অসম্পূর্ণই থেকে যাবে? কথাগুলো ভাবতে ভাবতে মাথাটা ভার হয়ে এলো তুলির। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। মাথার ঘোমটাটা ফেলে আয়নার দৃষ্টি রাখলো। নিজেকে দেখে নিজের কাছেই ভালো লাগছে না। সাথে সাথেই মাথাটা নত করে ফেললো। ঘাড়ে গরম নিঃশ্বাস পেতেই শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে উঠল। মনে আশঙ্কা নিয়ে আয়নায় চোখ রাখতেই বুকটা ধুক করে উঠল প্রচন্ড বেগে। দমিয়ে রাখা অনুভূতিগুলো সজীব হয়ে উঠল। চোখের পলকেই পিছু ঘুরে মানুষটার বুকে আছড়ে পড়ল তুলি। আজ আর বাধা মানছে না কোনো অনুভূতি। 4 মাসের দূরত্ব তিলে তিলে পুড়িয়েছে দুটো হৃৎপিণ্ড। আদ্রর বুকে খামচে ধরে শক্ত করে কেঁদে দিল তুলি। ভিজিয়ে দিতে লাগলো আদ্রর ছাই রঙের শার্টটা। নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তুলিকে নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। একটুও বিলম্ব করলে এই বুঝি হারিয়ে যাবে তুলি। বুকের বাঁ পাশের ব্যথাটা বেড়ে যাচ্ছে ক্রমশ। তবুও মন জুড়ে বয়ে যাচ্ছে শীতল বাতাস। তার তুলাকে ফিরে পাওয়ার আনন্দ। তুলির মাথায় হাত বুলিয়ে আলতো করে চুমু খেলো। অস্থির স্বরে বলে উঠল, কেন চলে গেলে তুলা? আমায় কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছিলে? জানো, আজ চেয়েও রাগ করতে পারছি না তোমার উপর। কিভাবে করব বলো? আজ যে আমি আমার অস্তিত্বের দেখা পেয়েছি, মরণ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। এই মেয়ে, তুমি তো খুব ভালোই করেই জানতা আমার জীবনটা তোমাকে কেন্দ্র করে। তাহলে কিভাবে পারলে এত নিষ্ঠুর হতে? সবসময় তো বলতা, আদ্র আপনাকে আঁচলে বেঁধে রাখবো, অন্য কারো হতে দিব না। তাহলে তুমি কিভাবে নিঃশ্বাস নিতে পারলে আমাকে ছাড়া? তুলি নিশ্চুপ হয়ে মুখ গুজে রেখেছে আদ্রর বুকে। আজও লেগে পড়েছে আদ্রর হৃদস্পন্দন পরিমাপ করার চেষ্টায়। শান্তি অনুভব হচ্ছে তার। গতকাল এই বুকে মাথা রাখা হয়নি, এই শান্তিটুকুও পাওয়া হয়নি। গভীরভাবে আদ্রর বুকের বাঁ পাশে নিজের অধর ছোঁয়ালো। আজও থমকে গেল আদ্র। হৃৎপিণ্ডের উঠানামা হতে লাগলো দ্রুত গতিতে।
তুলির মুখটা বুক থেকে তুলতেই অন্তরটা নড়ে উঠল তার। তুলি তার ডাক্তার সাহেবের নীলাভ চোখের দিকে চেয়ে আলতো ঠোঁটে প্রসারিত করলো, গলা জড়িয়ে উঠে দাঁড়ালো আদ্রের পায়ের পাতায়। এক দৃষ্টিতে চেয়ে থেকে আদ্র কোমর জড়িয়ে উঁচু করে মুখ বরাবর তুলে ধরলো। টুপ করে কপালে চুমু খেলো তুলি। আদ্রর ঠোঁটে আলতো ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ঠেকালো, শক্ত করে নিজের সাথে চেপে ধরলো আদ্র। দু চোখ বন্ধ হয়ে আসলো দুজনের। অনুভব করতে লাগলো সুখময় মুহূর্তটা। চোখের পাতা ভিজিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়লো জমে থাকা অশ্রু। দুজনেই নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। নাকের নাক ঘষে আদ্র আবারও বলে উঠল, কাঁদছিস কেন? এত মাস আমার হৃদয়ে রক্তক্ষরণ করিয়ে ক্ষান্ত হসনি তুই? এখন কেন আবার কেঁদে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আপনি কেন কাঁদছেন আদ্র? নীলবর্ণের চোখে কান্না বেমানান। নিজের এমন হাল করেছেন কেন? সন্ন্যাসী হওয়ার ইচ্ছা জেগেছিল বুঝি? ডাক্তারটা কিন্তু সন্ন্যাসী হয় না। কাঁদতে কাঁদতে বলে উঠল তুলি। খুন করে যদি বলো মরে গেছি কেন, তাহলে এর প্রশ্নের জবাব আমি কোনো কালেও দিতে পারবো না তুলা। আদ্রর কথা শুনে তুলি আরো জোরে কেঁদে উঠল। এতক্ষণ ধরে গুছিয়ে নেওয়া সব কথা এলোমেলো হয়ে গেল। তবুও কোনো মতে কান্নার মাত্রা কমিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে কিছু বলতে চাই আদ্র। আদ্রর চোখ মেলে তুলির জলে টৈটুম্বর ডাগর ডাগর আখিদয়ে দৃষ্টি রাখলো। বজ্রপাতের ন্যায় ছলকে উঠলো সারা দেহ। তুলির চোখগুলো একদম ডেবে গেছে, কালো হয়ে গেছে চোখের নিচে। আগের চেয়েও অনেক শুকিয়ে গেছে মেয়েটা। তার নিকট মনে হচ্ছে কেউ তার কলিজায় ছুরি গাচ্ছে। করুণ স্বরে বলল, বলো আদ্র। আমি আপনাকে। এক পা পিছিয়ে গেল আদ্র। চোখের পলকেই থমকে গেল তার দুনিয়া। তুলি তার কথা সমাপ্ত করার আগেই ঢলে পড়লো প্রিয় মানুষটার বুকে। চিৎকার করে আদ্র তুলিকে ডাকতে লাগলো। পালস চেক করে কোলে তুলে নিল তাড়াতাড়ি করে। আরিয়ান রিম দৌড়ে আসলো রুমে। তুলির অবস্থা দেখে আটকে উঠলো দুজন। আরিয়ানের হাতটা ধরে কাঁদতে লাগলো রিম। আদ্র গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিতে বলল। তুলির মাথা বুকে চেপে ধরে চোখ মুখ খিচে রইল। বর্ষণ থেমে নেই। অশ্রুগুলো বর্ষণের ন্যায় অবাধে গড়িয়ে পড়ছে। হারানোর তিক্ত যন্ত্রণায় ভয় আবারও মনে চেপে বসছে। আদ্র বিড়বিড় করে উচ্চারণ করলো, এবার উদাও হলে আমার শ্বাসটুকু কেড়ে নিও তুলা। শরীরে এত বড় রোগের বাসা বাঁধিয়ে উনি এতটা হেয়ালিপনা কিভাবে করলেন, এটা ভেবে আমি সত্যিই প্রচন্ড অবাক হচ্ছি আদ্র। আমি জানি তোমার মানতে কষ্ট হবে, তবুও বলতে হচ্ছে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। থ মেরে দাঁড়িয়ে রইল আদ্র। চোখে কোনো জল নেই। পকেটে থাকা মোবাইলটা বেজে উঠছে বারবার। হয়তো আমরিন, পায়েল ওরা ফোন দিচ্ছে। চট্টগ্রাম এসে এনজিওতে পৌঁছানোর আগেই ফোন করে বলেছিল তুলির খোঁজ পেয়েছে। কথাটা শোনা মাত্রই সবাই রওনা দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। হয়তো পথিমধ্যে আছে। ডাক্তারের সাথে কোনো কথা না বলা বারণ সত্ত্বেও আদ্র দরজা ঠেলেই ঢুকে পড়লো আইসিইউ রুমে। সাথে সাথেই তার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল। আইসিইউ রুমে কত শত রোগীর চিকিৎসা করেছে সে, কখনো তো এমন ভয় লাগেনি। কখনো তো কেঁপে ওঠেনি অন্তর। অক্সিজেন মাস্ক লাগানো তুলির ঘুমন্ত মুখটা দেখে আজ কেন তার কোনো মুগ্ধতা কাজ করছে না। হাঁটতে পারছে না আদ্র, থেমে যাচ্ছে পা। বহু কষ্টে সামনের দিকে এগিয়ে নিল নিজের পা দুটো। কাপা কাপা হাতে টুরটা টেনে বসে তুলির এক হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ঠোঁটের স্পর্শে এঁকে দিল। 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে মেয়েটা। আদ্রর হার্টের ব্যথাটা ক্রমশ বেড়েই চলছে। পেয়েও কেন হারিয়ে ফেলছে সে তার তুলাকে। প্রকৃতি এত নিষ্ঠুর কেন হলো তাদের প্রতি? এখনো যে দুজনের অনেক কিছু বলা বাকি, অনেক স্বপ্ন পূরণ করা বাকি। তার মনটা যে অসীম আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুলির মুখে অদ্ভুত উদ্ভট কথা শোনার জন্য। এই বুঝি গায়ে নীল শাড়ি জড়িয়ে সামনে দাঁড়িয়ে বলবে, আদ্র আপনি শুধু আমার। মাথা নত করে কপাল ঠেকালো আদ্র তুলির আঁকড়ে ধরে রাখা হাতে। নড়ে উঠল তুলি, হাতটা ছাড়িয়ে নিল আদ্রর কাছ থেকে। অক্সিজেন মাস্কটা খুলে নরম স্বরে বহু কষ্টে বলল, কাঁদছেন কেন আপনি? একটু হাসবেন প্লিজ। তুলির কথা শুনে আদ্রর মাথায় রাগ চেপে বসলো। আবার ঠোঁটে ফুটে উঠলো মৃদু হাসি। কিভাবে পারে এমন পরিস্থিতিতে এসেও একটা মেয়ে এমন উদ্ভট কথা বলতে? আদ্রর ঠোঁটের কোণে অজান্তে ফুটে ওঠা হাসি দেখে একরাশ মুগ্ধতা, একরাশ শান্তি জড়ো হলো তুলির মনে। হঠাৎই হুঁশ আসলো আদ্রর। অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিতে নিলে তুলি বাধা দিয়ে আদ্রর হাতটা শক্ত করে ধরলো। মিনমিন স্বরে বলে উঠল, আপনার কাছে ক্ষমা চাওয়া আমার নিষেধ। আব্বু, আম্মু, আমরিন, ইনশিতা আপু, অন্ত ভাইয়া, আহান ভাইয়া সবাইকে বলবেন আমায় ক্ষমা করে দিতে। সবাইকে এক নজর দেখার খুব ইচ্ছা করছে আদ্র। ততটুকু সময় পাবো তো আমি? তুলির কপালে গালে অজস্র চুমু খেলো আদ্র। এ কেমন যন্ত্রণা, এ কেমন প্রহর! বাঁচবে না সে এক মুহূর্ত এই মেয়েটাকে ছাড়া। আদ্রর রক্তিম চোখের জল ভীষণভাবে পুড়াচ্ছে তুলির ছোট্ট মনটাকে। আদ্রর গালে হাত রেখে কান্না মিশ্রিত দুর্বল কণ্ঠে বলে উঠল, আমি আপনার সাথে একটা সংসার গড়তে চাই আদ্র, বাঁচতে চাই আমি। গালে রাখা হাতটা টেনে তালুতে ঠোঁট ছুঁয়ে দিল আদ্র। ধরা গলায় উচ্চারিত হলো, তুই আমার সাথে বেইমানি করছিস তুলা। তুলির চোখে জল, ঠোঁটে হেরে যাওয়ার হাসি।